আচ্ছা, থাকে। তো আমরা এবার আরো কয়েকটা টার্ম দেখে নিচ্ছি ছোটখাটো। সেটা হচ্ছে এক্সটেন্সিভ অ্যান্ড ইনটেনসিভ প্রপার্টি। আশা করি জানো। তো একবার ছোট্ট করে বলে দিচ্ছি। জানো এক্সটেন্সিভ আর ইনটেনসিভ প্রপার্টিটা? হ্যাঁ, কাইন্ড অফ তাই। আমি তাও একটা অন্য ডেফিনেশন বলছি। ঠিক আছে? এক্সটেন্সিভ প্রপার্টিটা কিরকম, মানে সরি ইনটেনসিভ প্রপার্টি জিনিসটা কিরকম? ইনটেনসিভ প্রপার্টি হচ্ছে যে ইনটেনসিভ প্রপার্টিটা হচ্ছে যে ইট ভ্যালু রিমেইনস সেম। ঠিক আছে? অন ডিভিশন অফ দ্য সিস্টেম। ঠিক আছে? সাপোজ একটা আমার কাছে 5 কেজির ব্লক আছে। ওকে, 5 কেজির ব্লক আছে। এটাকে আমি মাঝখান দিয়ে কেটে দিলাম। তাহলে এখন কত হয়ে গেল ব্লকগুলো? 2.5 কেজি, 2.5 কেজি, তাই তো? তার মানে একটা সিস্টেম ছিল, সেটাকে আমি কেটে দুভাগে ভাগ করে দিলাম, তাই তো? এই যে কেটে দিলে যেই প্রপার্টি গুলো, সরি কেটে দিলে যেই প্রপার্টি গুলো ভাগ হয়ে যাচ্ছে, একটা প্রপার্টি মানে একটা সিস্টেমকে কেটে যদি দুভাগ করে দাও, তাহলে প্রপার্টি গুলো যেগুলো ভাগ হয়ে যাচ্ছে না, সেগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। আর যেগুলো ভাগ হয় না, সেগুলো হচ্ছে ইনটেনসিভ প্রপার্টি। ঠিক আছে? কিন্তু এই যে মাসটা, এই যে মাসটা 5 কেজির একটা ব্লক আছে, যেটার মাস হচ্ছে 5 কেজি। ঠিক আছে? তো এটা ভাগ করে দিলাম, তার মানে আমরা বলতে পারি মাস কিন্তু একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক কি না? কিন্তু এই এইটা টেম্পারেচার টি এ ধরে নিলাম, সাপোজ এটা 100 ডিগ্রিতে ছিল, সেলসিয়াসে। তাহলে এখন এটা টিবি যদি হয়, তাহলে এটাও তো 100 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, তাই না? টেম্পারেচার তো আর বদলে যাবে না জিনিসটার, তাই না? তার মানে টেম্পারেচার কিন্তু আমরা বলতে পারি একটা ইনটেনসিভ জিনিস। এটা হচ্ছে যে সিস্টেমটাকে ভাগ করে দিলে কিন্তু সেটা বদলে যাবে না। বা ধরো প্রেসার, প্রেসার ধরো এই সিস্টেমটার প্রেসার আমরা পি এ ধরে নিলাম, এটা দেখা গেলো আমরা ধরে নিলাম 1 atm আছে। ঠিক আছে? তাহলে এই সিস্টেমটার প্রেসার কত থাকবে? 1 atm হবে। না, কি করে চেঞ্জ হবে? এমা, চেঞ্জ কেন হবে? শোনো শোনো, তুমি শোনো, আমার কথাটা শোনো। তুমি যে রুমে বসে আছো, সেই রুমে এখন তো অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে তো, 1 atm প্রেসার আছে তো, তাই তো? এবার রুমের দরজা জানলা সব বন্ধ করে দাও, যা আছে সব বন্ধ করে দাও। প্রেসার কি 2 atm হয়ে যাবে? হবে কি? তাহলে বা রুমটাকে তুমি মাঝখান দিয়ে একটা দেওয়াল তুলে দাও, রুমের মাঝখান দিয়ে একটা দেওয়াল তুলে অর্ধেক করে দাও, পুরো পুরো অর্ধেক। একদম অ্যাডিয়াবেটিক ডায়াথার্মিক ওয়াল লাগিয়ে দাও একটা, সরি অ্যাডিয়াবেটিক আর ইমপারমিয়েবল ওয়াল লাগিয়ে দাও, এদিক থেকে ওদিকে কিচ্ছু ট্রান্সফার হবে না। একদম ওয়াল লাগিয়ে দাও একটা মাঝখান দিয়ে। তো তোমার প্রেশার কি চেঞ্জ হয়ে যাবে? 2 atm হয়ে যাবে সেটা? নাকি নাকি 0.5 atm হয়ে যাবে? প্রেশার সিস্টেম ভাগ করলে বদলায় না। ঠিক আছে? বা এইখানে আমরা সাপোজ এটাকে বেনজিন দিয়ে ফিল করে দিয়েছি, ধরো এই সিস্টেমটা বেনজিন দিয়ে ফিল করেছি। এবার বেনজিনের বয়লিং পয়েন্ট কত হয় জানো? বেনজিনের বয়লিং পয়েন্ট অফ বেনজিন, সেটা হয় হচ্ছে 81 ডিগ্রি, মানে অ্যাপ্রক্স 80 ডিগ্রি, ধরো 80 ডিগ্রি সেলসিয়াস অ্যাপ্রক্স হয়। ঠিক আছে? তার মানে এইখানেও তো এখন বেনজিন আছে, তাহলে এই সিস্টেমটার যে বয়লিং পয়েন্ট, এটারও তো তাই বয়লিং পয়েন্ট, তাই না? আর সলিড হলে মেল্টিং পয়েন্ট। সুতরাং আমরা বলতে পারি যে দেখা গেল টেম্পারেচার, ঠিক আছে, প্রেসার, ওকে, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, হ্যাঁ, ধরো যে কোনো ধরনের কনসেন্ট্রেশন টার্ম, লাইক মোলারিটি, মোলালিটি, ওকে, নর্মালিটি, যে কোনো ধরো পিপিএম, যে কোনো কনসেন্ট্রেশন টার্ম, এগুলো। তারপরে ধরো ডেনসিটি। ঠিক আছে? ডেনসিটি কি বললে যাবে? সাপোজ এইটা একটা যদি ধরো তামার ব্লক, ঠিক আছে, কেটে দিলে তাহলে তামার ডেনসিটি যা, এখানেও তো সে সেম ম্যাটেরিয়াল দিয়েই তৈরি, তাহলে ডেনসিটিও তো বদলে যাবে না। ডেনসিটি, ঠিক আছে। তারপর ধরো পিএইচ, পিএইচ কি বদলে যাবে? এইটা যদি কিছু একটা অ্যাসিডিক সলিউশন দিয়ে তৈরি হয়, এইটাকে কেটে দুভাগ করে দিলে কি পিএইচ বদলে যাবে? পিএইচ তো বদলাবে না কখনোই। ঠিক আছে? তারপর এইগুলো সব হচ্ছে তোমার ইনটেনসিভ প্রপার্টি। এগুলো সব হচ্ছে কি, এগুলো সমস্ত হচ্ছে কিন্তু ইনটেনসিভ প্রপার্টি। এছাড়াও আছে, এক্সেট্রা লিখে দিচ্ছি, এছাড়াও আছে, এখন আর মনে পড়লো না আমার। এই কটা হচ্ছে ধরো ইনটেনসিভ প্রপার্টি। এরকম এই ডেফিনেশনটা তুমি না বুঝতে পারবে না পরীক্ষার হলে,
যেই ডেফিনেশনটা তুমি বললে যে মাসের উপর ডিপেন্ডেন্ট, মাসের উপর ইন্ডিপেন্ডেন্ট, কি বলেছে ডেফিনেশনটা, বইতেও লেখা থাকে, কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন সলভ করতে গিয়ে অনেক সময় বোঝা যায় না যে কোনটা এক্সটেন্সিভ কোনটা ইন্টেন্সিভ। তুমি সিস্টেমটাকে ভাবে ভাগ করে দেখবে, বাইরের থেকে, বাইরের থেকে ভাগ করে দেখবে, ঠিক আছে? তখন যদি চেঞ্জ হয়ে যায় সেটা, তখন তোমাকে বুঝতে হবে ওটা ইন্টেন্সিভ, সরি এক্সটেন্সিভ। যদি চেঞ্জ না হয় তাহলে ইন্টেন্সিভ, ঠিক আছে? আর এক্সটেন্সিভ প্রপার্টি কোনগুলো, যেগুলো পড়ে থাকলো এর পরে মোটামুটি, যেমন ধরো এর পরে যে টার্ম গুলো আসবে আরো, এনথালপি, তারপরে ধরো গিবস এনার্জি, সরি গিবস ফ্রি এনার্জি, এনট্রপি, ওগুলো সবই হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, ঠিক আছে? যেগুলো সিস্টেম ভাগ করবে, চেঞ্জ হয়ে যাবে। এবার মনের মধ্যে একটা কোশ্চেন এখানে আসতে পারে যে সাপোজ আমার কাছে একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে যে সাপোজ আমি বললাম যে এই সিস্টেমটার হিট আছে 20 কিলো জুল পার মোল, এতটা হিট আছে, ঠিক আছে? একে আমি বাইরে থেকে কিছুটা হিট দিলাম, বাইরে থেকে হিট দিলাম আমি, ধরো 30 কিলো জুল পার মোল দিলাম হিট। তাহলে এখন যে নতুন সিস্টেম তৈরি হলো, তাতে তো 50 কিলো জুল এনার্জি আছে, তাই না? এবার এইখানে হিট আলাদা ছিল, এখানে তো হিট আলাদা হয়ে গেল। হ্যাঁ, তাহলে তো মানে অন্যরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই না? সেজন্য আমি বলছিলাম যে ইন্টেন্সিভ যে জিনিসগুলো না, ওখানে তুমি বাইরে থেকে কোনো জিনিস অ্যাড করে কিন্তু চেক করবে না। তুমি যেই প্রেজেন্ট সিস্টেমটা আছে সেটাকেই ভাগ করে দেখবে। বুঝতে পেরেছো? প্রেজেন্ট যে সিস্টেমটা আছে সেটাকেই ভাগ করে দেখবে। যে বদলে যাচ্ছে নাকি যাচ্ছে না। যদি বদলে যায় প্রপার্টি গুলো, তাহলে সেটা এক্সটেন্সিভ, আদারওয়াইজ ইন্টেন্সিভ। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। বাইরে থেকে কিছু অ্যাড করা যাবে না। ওকে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সাপোজ যে কোনো দুটো এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও সবসময় ইন্টেন্সিভ হয়। জানো তো? এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও সবসময় ইন্টেন্সিভ হয়। ঠিক আছে? এটা তো জানো আশা করি। আরেকটা হচ্ছে তোমার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে দেখো, সাপোজ হচ্ছে যে আমি বললাম যে 20 কিলো জুল আমার কাছে হিট আছে, ঠিক আছে? তো দিস ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, বা 20 কিলো জুল অফ আমি ওয়ার্ক ডান করলাম, এটা হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি। বাট আমি যখনই বলবো যে 20 কিলো জুল পার মোল এতটা হিট ট্রান্সফার হলো, এটা কিন্তু একটা ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে? এই যে যখনই নামের শেষে পার মোল, পার গ্রাম, পার লিটার, পার এমএল, এই সমস্ত পার কথাটা চলে আসবে না, সেটা একটা ফিক্সড অ্যামাউন্টকে ডিনোট করছে। ঠিক আছে? সেটা কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট, আমি আগে থেকেই আমার সিস্টেমটাকে ফিক্স করে দিয়েছি যে 1 মোলে ভাই এতটাই ট্রান্সফার করবে ও। সেগুলো কিন্তু সমস্ত ইন্টেন্সিভ প্রপার্টি, সেগুলো কিন্তু সমস্ত ইন্টেন্সিভ প্রপার্টি। সেজন্য এখানে একটা পয়েন্ট আমরা এরকম লিখতে পারি যে অ্যান এক্সটেন্সিভ property can be converted into intensive property by defining it per gram or per mole or per ml. ওকে, বুঝতে পেরেছো কি বলছি? ঠিক আছে। এবার এবার আমরা আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে স্টেট ফাংশন আর পাথ ফাংশন। স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন। ঠিক আছে? স্টেট ফাংশন জিনিসটা কি? জানোই যে এ ফাংশন যার ভ্যালু ডিপেন্ডস অনলি অন দ্য ফাইনাল স্টেট। ঠিক আছে? and it is independent of the initial state as well as the path used to achieve the final state, তাই না? আমি যেটা বললাম সেটাই ডেফিনেশন, মানে যে একটা আহ, এমন একটা জিনিস যেটা অনলি ডিপেন্ডস অন ফাইনাল স্টেট, ঠিক আছে? ডাজ নট ডিপেন্ডস অন দ্য পাথ ইট হ্যাজ ইউজড টু অ্যাচিভ দ্য ফাইনাল স্টেট। ওকে, পাথের উপর একদমই ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? কিসের উপর ডিপেন্ডেন্ট? শুধুমাত্র ফাইনাল স্টেটটার উপর ডিপেন্ডেন্ট, ইনিশিয়াল স্টেটের উপরেও ডিপেন্ডেন্ট না। ঠিক আছে? এক্সাম্পল,
ধরো প্রেসার, ভলিউম, টেম্পারেচার, হ্যাঁ আরো বহুত হতে পারে। ধরো যে কোনো ধরনের এনার্জি এর পরে যেগুলো পড়বে স্টেট ফাংশন, লাইক এই যে ইন্টারনাল এনার্জি ইউ, এনথালপি এইচ, ঠিক আছে, এস, এন্ট্রপি, এগুলো সব যে কোনো এগুলো। পাথ ফাংশন জিনিসটা কি? পাথ ফাংশন হচ্ছে পাথ ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সে কোন পথে এসছে সেটা নির্ভর করে, কোন পথে এসছে সেটা নির্ভর করে, তাই না? আমরা লিখবো যে ডিপেন্ডস অন দা পাথ, ঠিক আছে। এটা হচ্ছে এক্সাম্পল কিরকম হতে পারে, হিট, হিট ট্রান্সফার, আর একটা হচ্ছে ওয়ার্ক ডান, ঠিক আছে। আচ্ছা, এটার একটা এগুলোর এক্সাম্পল তো পরে বুঝতে পারবে আরো ভালো করে, যে কেন আমরা ওয়ার্ক ডানকে পাথ ফাংশন বলছি, কেন আমরা হিট ট্রান্সফারকে পাথ ফাংশন বলছি, বাকিগুলোকে স্টেট ফাংশন বলছি। তাও একটা ছোট্ট করে এখানটা আমি বলে রাখি, এটা যদিও পরে তুমি দেখতে পাবে, যে একটা পিভি, সাপোজ পি এক্সটার্নাল এর সাথে, একটু পরে ডিসকাস করছি এগুলো যদিও, তো পি এক্সটার্নাল এর সাথে ভলিউমের যদি কার্ভ নাও, তাহলে সেটা এরকম কার্ভ আসে, হাইপারবোলা টাইপের কার্ভ আসে, রেক্টাঙ্গুলার হাইপারবোলা টাইপের। এটা কি হচ্ছে, একটা গ্যাসকে আমরা এক্সপ্যান্ড করছি, তাই না? কিভাবে এক্সপ্যান্ড করছি? রিভার্সিবলি। এরপরে যদি ইরিভার্সিবলি করো, তাহলে দেখবে এইরকম টাইপের একটা কার্ভ আছে, ঠিক আছে। এবার এইটা ইনিশিয়াল স্টেপ, এটা হচ্ছে ফাইনাল স্টেপ। এ থেকে বি গেল গ্যাসটা, ঠিক আছে। আমি যদি সাপোজ এই পথে যাই, এই যে আমি কি করলাম, গ্যাসটাকে একবার এই পথে নিয়ে এলাম আর একবার গ্যাসটাকে এই পথে নিয়ে এলাম, দুটো পথেই কিন্তু যদি ইন্টারনাল এনার্জি চেক করো, অথবা এই এনথালপি চেক করো, অথবা এই যে ইয়ে চেক করো, তোমার কি বলে, এন্ট্রপি চেক করো, এই ইন্টারনাল এনার্জি চেক করো, এনথালপি চেক করো, দুটো পথেই কিন্তু সেম আসবে, ঠিক আছে। বিকজ দে আর মানে দে আর স্টেট ফাংশন, এবং তারা পাথের উপরে ডিপেন্ডেন্ট না, তারা ডিপেন্ডই করে না যে এই পথে আসছে নাকি এই পথে তুমি এলে। ও দেখার দরকার নেই তুমি কোন পথে এলে, ওকে জাস্ট ইনিশিয়াল রাস্তাটা বলে দাও, ফাইনাল রাস্তাটা বলে দাও, ও যেই পথেই আসুক ওর ভ্যালু সেম আসবে। কিন্তু এই পথে এলে ওয়ার্ক ডান আলাদা হয়ে যাবে, আর এই পথে এলে ওয়ার্ক ডান আলাদা হয়ে যাবে। আবার যদি এইরকম একটা পাথ থাকতো, যে এই পথে আসছে সেই পথের ওয়ার্ক ডান আলাদা হয়ে যেত। আবার যদি স্ট্রেট একটা রাস্তা আসতো এইরকম, এখানেও কিন্তু ওয়ার্ক ডান আলাদা হয়ে যেত। চারটে পথে ক্যালকুলেট করে দেখবে চার রকমের ওয়ার্ক ডান চলে আসছে। বা যদি হিট ট্রান্সফার ক্যালকুলেট করো কিউ, তাহলে সেটাও দেখবে চার রকম চলে আসছে। সুতরাং পাথের উপর যেগুলো ডিপেন্ড করছে পাথ ফাংশন, যেগুলো পাথের উপর ডিপেন্ডেন্ট করছে না সেগুলো স্টেট ফাংশন, সিম্পল। কথা হচ্ছে যে স্টেট ফাংশনের দু একটা বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স। কি ক্যারেক্টারিস্টিক্স? আমরা লিখবো যে ক্রাইটেরিয়া, শুনছো তো নাকি? ক্রাইটেরিয়া টু বি এ স্টেট ফাংশন। কিরকম? সাপোজ একটা জেড যদি স্টেট ফাংশন হয়, সেটা দেখা গেলো এক্স আর ওয়াই এর ফাংশন। এক্সাম্পল আগেই একটা দিয়ে দিচ্ছি, ধরো পি ইজ ইকাল টু এনআরটি বাই ভি, তাই না? আইডিয়াল গ্যাস ইকুয়েশন, পি ভি ইকালস টু এনআরটি। তাহলে পি ইজ এ ফাংশন অফ, আমরা লিখতে পারি না ভলিউম এন্ড টেম্পারেচার? এটা লিখতে পারি তো। দেখো পিটা কার উপর নির্ভর করছে, টি এর উপর আর ভি এর উপর। এন আর আর তো কনস্ট্যান্ট, তাই না? মোল আর গ্যাস কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, তাহলে কার উপর ডিপেন্ড করছে? শুধু ভলিউম আর টেম্পারেচারের উপরে। তাহলে জেড যদি এরকম একটা স্টেট ফাংশন হয়, যেটা আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই এর উপর নির্ভর করে, তাহলে এখানে কি হয় বলতো, ইউলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল সেটা ফলো হয়। সেটা কিরকম? এই যে জেড আছে না, জেডটার ডিফারেন্সিয়েশন করো, ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি করে করে, এই যে জেড এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একবার এক্স এর রেসপেক্টে করতে হবে, কিপিং ওয়াই কনস্ট্যান্ট, আর একবার কি করব, একবার ওয়াই এর রেসপেক্টে করব, কিপিং এক্স কনস্ট্যান্ট। ওকে, এই যে জিনিস দুটো এলো, সাপোজ এই জিনিসটাকে না, এটাকে এম ধরে নাও, এম, আর এইটাকে ধরে নাও এন। তাহলে আমরা ইকুয়েশনটি কি পেলাম, এম ডি ওয়াই প্লাস এন ডি এক্স, রাইট? এবার এই যে এমটা আছে না, এম মানে কি, এম মানে কি, এম মানে হচ্ছে এইটা, তাই তো, এইটা। এবার আর এন মানে কি, এন মানে হচ্ছে আমরা ধরেছি এইটা। তাহলে আমরা কি করছি, এই এমটাকেই আবার একবার ডেরিভেটিভ করছি, আগের বার এক্স এর রেসপেক্টে করেছিলাম, এবার ওয়াই এর রেসপেক্টে করছি, কিপিং এক্স কনস্ট্যান্ট। এবং এইটাকে আগের বার ওই যে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম, এবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, কিপিং ওয়াই কনস্ট্যান্ট। এই যে কন্ডিশনটা আমরা পেলাম না, এই যে ফাইনাল কন্ডিশনটা আমরা পেলাম না, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়,
তখনই আমরা বলি যে জেড ইজ এ স্টেট ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল কন্ডিশন। এই কন্ডিশনটা চেকও করতে হয় অনেক সময়। মানে তোমার যে তুমি যদি থিওরিটিক্যাল এক্সাম দিচ্ছ না, তাহলে তোমাকে করতে হবে না। থিওরিটিক্যাল এক্সাম যারা দেয় না তাদেরকে প্রমাণ করতে হয় এইটা এই। এবং ইভেন এখান থেকে তুমি যদি করো না ডেরিভেটিভটা, সিম্পল ক্যালকুলেশন করে দেখতেই পারো, দেখবে এইটা কিন্তু ফলো হবে, এইটা কিন্তু হবে। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে ইউলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। ঠিক আছে, এটা কিন্তু হয়। ওকে, এটা হচ্ছে স্টেট ফাংশনের একটা ক্রাইটেরিয়া, তারা ইউলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল ফলো করে। আর একটা জিনিস খুব সুন্দর আছে এর, সেটাকে আমরা পয়েন্ট নাম্বার 2 লিখতে পারি। সেটা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রাল অফ এ আই মিন স্টেট ফাংশন ইকুয়ালস টু 0 হয়, where z is a স্টেট ফাংশন আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, z যদি একটা স্টেট ফাংশন হয় না, তার ক্লোজড ইন্টিগ্রাল সবসময় 0 হবে। সাপোজ এরকম একটা কার্ভে এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্ট গেল, এই পয়েন্টে গেল, এই পয়েন্টে গেল, আবার এখানেই ঘুরে চলে এলো। তাহলে যে কোনো একটা স্টেট ফাংশন ধরো, সাপোজ ইন্টারনাল এনার্জি 0 হবে, এনথালপি 0 হবে, এন্ট্রপি 0 হবে। ঠিক আছে, ক্লোজড ইন্টিগ্রালে সবসময় সেটা 0 হয়। ঠিক আছে, আর একটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট যদি বলো, তাহলে যে কোনো এটার ডিজেড, সাপোজ এ থেকে বি পয়েন্টে তুমি গেলে, এটা সবসময় আহ, তোমার কি বলবো, জেড এ মাইনাস জেড বি হয়, জেড এ মাইনাস জেড বি। এটাও খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এইগুলো গেল ব্যাপার। আচ্ছা, এবার হচ্ছে সাইন কনভেনশন। সাইন কনভেনশন আমরা কিরকম, ফিজিক্স আর কেমিস্ট্রির সাইন কনভেনশন এখানে আলাদা নয়, জানোই আশা করি। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা সাইন কনভেনশন কি নিই, যে হিটের সাইন কনভেনশন কিরকম আজকে আমরা দেখাচ্ছি। কিউ আর ক্যাপিটাল কিউ দিয়ে লেখা হয় অনেক সময়। তো এখানে আমরা সাপোজ লিখছি যে কিউ ইকুয়ালস টু সাপোজ মাইনাস এক্স কিলো জুল, আর কিউ ইকুয়ালস টু প্লাস কিলো জুল। তাহলে এই যে কিউটা মাইনাস এক্স কিলো জুল, তার মানে কি হিট ইজ গিভেন বাই দ্য সিস্টেম, তাই তো? হিট ইজ গিভেন বাই দ্য সিস্টেম। ঠিক আছে, হিট সিস্টেমটা লস করেছে। ঠিক আছে, হিট সিস্টেমটা লস করেছে, সিস্টেম হিট দিয়েছে। কত হিট দিয়েছে? এক্স কিলো জুল, এক্স কিলো জুল হিট দিয়েছে। দেখো, শোনো এটা ভালো করে, যখন ভাষায় লিখছি না আমরা, যখন ভাষায় লিখছি আমরা যে হিট এতটা দিয়েছে, তখন তো আমরা লিখেই দিয়েছি যে হিট ইজ গিভেন বাই দ্য সিস্টেম। তো তখন আর প্লাস মাইনাস লাগানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তখন আর এটা লাগানোর কোনো প্রয়োজন নেই। তখন আমরা শুধু এইটা লিখবো যে কিউ ইকুয়ালস টু মাইনাস এক্স কিলো জুল। তার মানে কি এক্স কিলো জুল হিটও দিয়েছে। ঠিক আছে, সিমিলারলি এখানে আমরা লিখতে পারি যে হিট কি গেইনড বাই দ্য সিস্টেম, তাই না? হিট গিভেন টু দ্য সিস্টেম। আর আমরা লিখবো যে হিট গেইন বাই দ্য সিস্টেম। সিস্টেম হিট গেইন করে নিয়েছে কত? না 50 কিলো জুল। ঠিক আছে, তার মানে এটা কি সিস্টেম নিজে হিট দিয়েছে, হিট লুজ করেছে। এটা কি সিস্টেমকে হিট আমরা দিয়েছি, নিজে দিয়েছি, সিস্টেম হিটটা গেইন করেছে। ওকে, এটা হচ্ছে সাইন কনভেনশন ফর হিটের। এরপরে আস্তে আস্তে ওয়ার্ক যখন দেখাবো, ওয়ার্কেরও সাইন কনভেনশনটা তখন দেখিয়ে দেবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আরো দু একটা ছোট ছোট টার্ম আছে, সেটাকে বলা হয় যে মোলার হিট ক্যাপাসিটি। মোলার হিট ক্যাপাসিটি আর জেনারেলি হিট ক্যাপাসিটি বলতে কি বোঝো? হিট ক্যাপাসিটি ডেফিনেশন বলো। না মোলার না, ইন জেনারেল হিট ক্যাপাসিটি কি? ইন জেনারেল হিট ক্যাপাসিটি কি, মোলার ছাড়ো এখন আপাতত। হিট ক্যাপাসিটি ডেফিনেশন কি? পার, পার ইউনিট টাইম না, ঠিক মানে জেনারেলি হিট ক্যাপাসিটি ডেফিনেশনটা এরকম বলা হয় যে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে বস্তুটাকে যতটা হিট দিতে হয়, এটা হচ্ছে তার হিট ক্যাপাসিটি। ঠিক আছে, 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে একটা সাবস্টেন্সকে যতটা হিট দিতে হয়, ঠিক আছে, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হতে হবে। সেটা 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে, 1 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 কেলভিন টেম্পারেচার বাড়াতে
যতটা টেম্পারেচার দিতে হবে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে, সেটা হচ্ছে তার হিট ক্যাপাসিটি। ঠিক আছে? সাপোজ তাহলে এখানে আমরা মোলার হিট ক্যাপাসিটি বলছি, তার মানে বুঝতেই পারছো বস্তুটা কত হবে, 1 মোল। ঠিক আছে? তার মানে 1 মোল আমার কাছে কোনো একটা বস্তু আছে, সেটার আমরা টেম্পারেচার বাড়াতে চাইছি। টেম্পারেচার আমরা বাড়াতে চাইছি। কতটা বাড়াতে চাইছি? 1 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 কেলভিন। তাহলে আমাদেরকে বস্তুটাকে যতটা হিট বাইরে থেকে প্রোভাইড করতে হবে। বাইরে থেকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে? টেম্পারেচার বাড়াতে গেলে বাইরে থেকে হিট প্রোভাইড করতে হবে তো? সেটা হচ্ছে তার মোলার হিট ক্যাপাসিটি। 1 মোল বস্তুকে তার টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যতটা টেম্পারেচার দিতে হবে। এরপরে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ওকে? স্পেসিফিক হিট ক্যাপাসিটি জিনিসটা কি? এখানে আমরা 1 মোল নিয়েছিলাম, এখানে আমরা নেব 1 গ্রাম। ঠিক আছে? 1 গ্রাম বস্তুর আমরা টেম্পারেচার বাড়াতে চাইছি। কতটা বাড়াতে চাইছি? 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন। ঠিক আছে? তো সেখানে আমাদেরকে কতটা হিট দিতে হবে? যতটা হিট দিতে হবে সেটাই হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এবার কথা হচ্ছে যে আয়রনের, সাপোজ আমরা 1 গ্রামের একটা ব্লক নিলাম, আর কপারের আমরা 1 গ্রামের একটা ব্লক নিলাম। ঠিক আছে? 1 গ্রাম আমরা নিয়ে নিলাম আয়রন, আর 1 গ্রাম আমরা নিয়ে নিলাম কপার। ঠিক আছে? একেও আমরা হিট দিচ্ছি কি করার জন্য? 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য। একেও আমরা হিট দিচ্ছি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য। কথা হচ্ছে যে দুজনকে কিন্তু আলাদা অ্যামাউন্ট অফ হিট দিতে হবে। ঠিক আছে? সেজন্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা মোলার হিট ক্যাপাসিটি বা জেনারেলি হিট ক্যাপাসিটি একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় তোমাকে দিয়ে দেবে। আর যদি না দেয় তাহলে ক্যালকুলেট করতে হবে বলবে, তাহলে বাকিগুলো দিয়ে দেবে। ঠিক আছে? তো দুটোকে কিন্তু আলাদা অ্যামাউন্ট অফ হিট দিতে হবে। এর হিট ক্যাপাসিটি আর এর হিট ক্যাপাসিটি কিন্তু এক হবে না। দুজনের হিট ক্যাপাসিটি আলাদা হবে। এবং সেটা ডিপেন্ড করছে কার উপরে? বস্তুটা কি দিয়ে তৈরি সেটার উপরে। সেটার শুধু ইন্টারনাল প্রপার্টি আছে আরকি। ঠিক আছে? এটা হচ্ছে হিট ক্যাপাসিটি। এবার কথা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটির ইউনিট কি? মোলার হিট ক্যাপাসিটির ইউনিট কি? আমরা কি দিচ্ছি? হিট দিচ্ছি। কত মোল বস্তুকে হিট দিচ্ছি? 1 মোল বস্তুকে। কতটা টেম্পারেচার বাড়াচ্ছি? 1 কেলভিন। ঠিক আছে? তার মানে এটার ইউনিট হয় জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। বুঝতে পেরেছো ইউনিটটা কেন? 1 ডিগ্রি 1 কেলভিন টেম্পারেচার বাড়াচ্ছি 1 মোলের বস্তুকে এত জুল এনার্জি দিচ্ছি। ঠিক আছে? আর স্পেসিফিক এর সিম্পলি ইউনিট কি হয়ে যাবে? জুল, ওখানে পার মোল ছিল, এখানে পার গ্রাম, পার কেলভিন। আশা করি বোঝাতে পেরেছি। ওকে। সো এবার আচ্ছা, এবার হিট ক্যাপাসিটির জেনারেলি কিছু ডেফিনেশন আছে। আ হিট ক্যাপাসিটি কি দিয়ে লেখা হয় এটাকে? সি দিয়ে। ঠিক আছে? সি দিয়ে লেখা হয় এবং সি সমান কত? সি সমান কত? সেটা হচ্ছে যে এন ইন্টু এম এস। ঠিক আছে? শোনো, শোনো। এম ইন্টু এস মানে কি? এম হচ্ছে বস্তুর ভর। ঠিক আছে? এম হচ্ছে মাস, আর এস হচ্ছে তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। এটা আমরা কখন বললাম? যখন 1 গ্রাম বস্তু নিচ্ছি আমরা। ঠিক আছে? হিট ক্যাপাসিটি তোমাকে কেউ এটাও বলতে পারে যে তুমি ওই ইয়েটা নিয়ে নাও। তোমার এন ইন্টু সি টাকে ধরে নাও। এটা হচ্ছে হিট ক্যাপাসিটি আর এটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি। সিএম লিখে দিলাম পায়ের কাছে। বুঝতে পেরেছো? সেইটা। হিট ক্যাপাসিটি জেনারেলি ডেফিনিশন হয় এরকম যে কিউ বাই টি লেখা হয় যেটাকে। কিউ বাই টি। ঠিক আছে? কিউ অ্যামাউন্ট অফ হিট দিচ্ছি টি ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য। তাহলে যতটা হিট দিতে হচ্ছে সেটাই তার হিট ক্যাপাসিটি। ঠিক আছে? কিউ বাই টি। সি ইকুয়ালস টু কিউ বাই টি। ঠিক আছে? তাহলে কিউ সমান কত হচ্ছে এই ইকুয়েশন থেকে? আমাকে বলো। সি ইন্টু টি, তাই না? এবার টি না লিখে আমরা সেটাকে ডিটি লিখছি। ঠিক আছে? মানে ডিটি টেম্পারেচার ইনক্রিজ করছি আমরা। সাপোজ এন মোলের বস্তু নিচ্ছি, তাহলে এন সামনে একটা অ্যাড করে দেবো। তাহলে এটাকে বোথ সাইডে যদি ইন্টিগ্রেট করো, তাহলে ইন্টিগ্রেশন করছি ক্যাপিটাল কিউ হয়ে যাচ্ছে, এনটা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? আর কি হয়ে যাচ্ছে? সি ইন্টু ডিটি। এটা হচ্ছে টোটাল হিট ক্যালকুলেশনের জন্য ইউজ করা হয়। ঠিক আছে? এটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল না? সব জায়গায় অ্যাপ্লিকেবল। শুধুমাত্র অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল ফর ফেজ চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ। ওকে?
বুঝতে পারলে? কেমিক্যাল চেঞ্জ বা ফেজ চেঞ্জের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আবার কোথা থেকে চলে এলো? কেমিক্যাল চেঞ্জ বা ফেজ চেঞ্জের জন্য এটা অ্যাপ্লিকেবল না। আচ্ছা, ফেজ চেঞ্জ মানে কি? সাপোজ একটা বস্তু কি হচ্ছে, সলিড থেকে লিকুইডে যাচ্ছে, তার ফেজই চেঞ্জ হয়ে গেল, বা লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, ঠিক আছে? এই সমস্ত ইকুইলিব্রিয়ামের জন্য কিন্তু এ অ্যাপ্লিকেবল না। বোঝা গেল? ঠিক আছে, এই সমস্ত জায়গায় এইসব ফর্মুলা তুমি লাগাতে পারবে না। এই কেমিক্যাল চেঞ্জ বা ফেজ চেঞ্জ ছাড়া সব জায়গায় কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগবে হিট ট্রান্সফারের জন্য, এবং নিউমেরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট আছে। ওকে, নিউমেরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে যেহেতু হিটটা আমরা বললাম পাথ ফাংশন, তার মানে পাথ ডিপেন্ডেন্ট, তাই তো? তার মানে পাথ ডিপেন্ডেন্ট মানে কি? পাথ ডিপেন্ডেন্ট মানে হ্যাঁ, পাথের উপর ডিপেন্ড করে তো। তার মানে আমরা বলতে পারি কনস্ট্যান্ট ভলিউমে বা কনস্ট্যান্ট প্রেসারে বা ডিফারেন্ট ডিফারেন্ট রাস্তায় নিয়ে গেলে তার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু চলে আসবে। ঠিক আছে? যেমন হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার আর হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে? এটা কি? এটা আমরা কি বলছি? হিট ক্যাপাসিটি হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, আর এটাকে কি বললাম? হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট হোয়াট? হ্যাঁ, এটা হয়ে গেল হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো এদের যে ডিফারেন্সটা সিপি মাইনাস সিভি, সেটা সমান কত? আর, তাই না? এটা তো পড়েছো। এবার সিপি মাইনাস সিভি সমান আর না, এটা অনেক ঝোল আছে এখানটায়। ঠিক আছে? ফার্স্ট অফ অল ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর আইডিয়াল গ্যাস। রিয়েল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ঠিক আছে? তো যেটা বলছিলাম, সিপি মাইনাস সিভি সমান আর, এটা কখন হয় বলতো? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হয়, এবং 1 মোল নিয়েছি আমরা এখানটায়। ঠিক আছে? সিপি মাইনাস সিভি সমান আর, এটা আমরা কি নিয়েছি? ফর আইডিয়াল গ্যাস। ঠিক আছে? এবং এটা কিন্তু হচ্ছে যে মোলার হিট ক্যাপাসিটি। এখানে কিন্তু সিপি মোলার হিট ক্যাপাসিটি। বুঝতে পারছো? মোলার হিট ক্যাপাসিটি। যাকে এটা একটু পরে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। মানে এটা কিন্তু অলরেডি মোল দিয়ে ভাগ করা আছে। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি যদি আমাকে ফর্মুলাটা লিখতে হয়, তাহলে কিন্তু আমার কিন্তু এইভাবে লেখা উচিত। অ্যাকচুয়াল ফর্মুলাটা কিন্তু এটা। ঠিক আছে? আর এইখানে কি সিভিটা, এটা হচ্ছে যে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে? মানে মোল দিয়ে অলরেডি ওটাকে ভাগ করা আছে। ঠিক আছে? পরে যখন নিউমেরিক্যাল সলভ করবো তখন তো বলবোই। ওকে, তো এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ওই ফিজিক্স একটা চ্যাপ্টার পড়ে থাকবে, দেখবে চ্যাপ্টারটার নাম হচ্ছে যে ল অফ ইকুই পার্টিশন অফ এনার্জি, তাই না? এটা পড়ে থাকবে, এইচ সি বর্মাতেও আছে চ্যাপ্টারটা। ঠিক আছে? ল অফ ইকুই পার্টিশন অফ এনার্জি। সেটাতে কি বলছে? একটা বস্তুর যে কাইনেটিক এনার্জিটা হয় না, এটা কাইনেটিক এনার্জি আমরা পড়ছি, সে কাইনেটিক এনার্জিটা কত রকম হতে পারে? 3টে ভাগে ভাগ করা হয় সেটাকে। একটা হচ্ছে ট্রান্সলেশনাল এনার্জি, ট্রান্সলেশনাল এনার্জি। 2 নম্বর হচ্ছে কি? ভাইব্রেশনাল এনার্জি, সরি, নট ভাইব্রেশনাল। 2 নম্বরটা হচ্ছে কি? রোটেশনাল এনার্জি। আর 3 নম্বরটা কি? ভাইব্রেশনাল এনার্জি। হ্যাঁ, এবার দেখো, ভাইব্রেশনাল এনার্জিটা আমরা কখন কনসিডার করি তো বলতো? এট হায়ার টেম্পারেচার। ঠিক আছে? এট কনসিডারেবল আমরা লিখবো যে কনসিডারেবল এট হায়ার টেম্পারেচার। ঠিক আছে? জেনারেলি আমাদের থার্মোডাইনামিক্সের যে অঙ্কগুলো থাকে না, সেখানে দেখবে তুমি বেশি টেম্পারেচার থাকে না। বেশি মানে কত? মানে 1000 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। ঠিক আছে? 1000 ডিগ্রি সেলসিয়াসের বা
অ্যাকচুয়ালি এই যে হায়ার টেম্পারেচার কথাটা মানে কোনো লিমিট নেই যে এত টেম্পারেচারের পরে আমরা আহ তোমার ইয়েটাকে ভাইব্রেশনাল মোশনটাকে কনসিডার করব, এর নিচে করব না, এরকম কোনো ব্যাপার নেই। বাট অ্যারাউন্ড ধরে নাও 1000 ডিগ্রি সেলসিয়াসই ধরে নাও এরকম। তো হায়ার টেম্পারেচার গুলোর মধ্যে কি হয়, মলিকুলার কাইনেটিক এনার্জি অনেক বেড়ে যায়। ঠিক আছে, যখন টেম্পারেচার অনেক বাড়িয়ে দেবে, তো মলিকুলার কাইনেটিক এনার্জি অনেক বেড়ে যায় তখন। ওই যে আমরা পড়ে থাকবো না, ওই যে তোমার 3/2 কেটি, তাই না? তো টেম্পারেচার যত বাড়তে থাকছে মলিকুলার 3/2 কেটির ওই পরিমাণ এনার্জি তো বাড়তে থাকছে। তাহলে বাড়লে কি হবে, মলিকুলটার ভাইব্রেশন করার টেন্ডেন্সিটা অনেক বেশি হয়ে যায়। তো ভাইব্রেশনাল মোশন যত বাড়তে থাকে, তত কি হয়, তত এই যে সলিডের অ্যাটম গুলো কি হয়, অনেক বেশি কাছাকাছি থাকে, অনেক বেশি অর্ডার্ড ভাবে থাকে। যত তুমি হিট দেবে কি হবে, তার কাইনেটিক এনার্জি বাড়ছে, ভাইব্রেশনাল মোশনটা বাড়তে থাকছে, বাড়তে 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 একটা সময় সে আর কাছাকাছি থাকতে চাইছে না, তার র্যান্ডামনেস বেড়ে যাচ্ছে। র্যান্ডামনেস বেড়ে যাচ্ছে মানে এন্ট্রপি বাড়ছে, এন্ট্রপি বাড়ছে মানে সে লিকুইডেই কনভার্ট হয়ে যাচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, সেজন্য হায়ার টেম্পারেচারে আমরা ভাইব্রেশনাল মোশনটাকে কনসিডার করি। কিন্তু আমরা যেগুলো নিউমেরিক্যাল এখানে সলভ করি না, সেখানে কমই টেম্পারেচার থাকে। তোমাকে এক্সামে সবসময় দেখবে ব্র্যাকেটে লিখে দেয় যে এক্সক্লুডিং ভাইব্রেশনাল মোশন অথবা কনসিডার ভাইব্রেশনাল মোশন। যদি বলে কনসিডার করতে, তখন আমরা কনসিডার করব, আদারওয়াইজ করব না। ঠিক আছে, ভাইব্রেশনাল এনার্জিটা, ভাইব্রেশনাল মোশনটা আমরা কনসিডার করব তখনই যখন এক্সামে বলে দেবে। এক্সামে বলে দেবে তখনই কনসিডার করবো, আদারওয়াইজ কনসিডার করার দরকার নেই। ঠিক আছে, এবার এই যে ট্রান্সলেশনাল, রোটেশনাল আর ভাইব্রেশনাল মোশন, ঠিক আছে, এই ফর্মুলাটা তো বললাম, সিপি মাইনাস সিভি সমান আর। ঠিক আছে, আর একটা জিনিস হয় সেটাকে পয়জন রেশিও বলে, তুমি তো জানো এটা বোধহয়।